রবিবারের মধ্য দুপুর, গল্পে গল্পে ভরপুর দ্য ক্লাসিক পেজেস। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ললাটের লিখন। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ললাটের লিখন। ছেলেবেলায় পৃথ্বীশের ডান দিকের কপালে চোট লেগেছিল, ভুরুর মাঝখান থেকে উপর পর্যন্ত। সেই আঘাতে ডান চোখটাও সংকুচিত। পৃথ্বীশকে ভালো দেখতে কিনা সেই প্রশ্নের উত্তরটা কাটা দাগের অবিচারে সম্পূর্ণ হতে পারল না। অদৃষ্টির এই লাঞ্ছনাকে এতদিন থেকে প্রকাশ্যে পৃথ্বীশ বহন করে আসছে, তবুও দাগও যেমন মেলায়নি তেমনি ঘোচেনি তার সংকোচ। নতুন কারো সঙ্গে পরিচয় হবার উপলক্ষে প্রত্যেকবার ধিক্কারটা জেগে ওঠে মনে, কিন্তু বিধাতাকে গাল দেবার অধিকার তার নেই। তার রচনার ঐশ্বর্যকে বন্ধুরা স্বীকার করছে প্রচুর প্রশংসায়, শত্রুরা নিন্দাবাক্যের নিরন্তর কটূক্তিতে। লেখার চারিদিকে ভিড় জমেছে। 2 টাকা 2.5 টাকা দামের বইগুলো ছড়িয়ে পড়ছে ঘরে ঘরে। সম্পাদকরা তার কলমের প্রসাদ ছুটোছাঁটা যাই পায় কিছুই ছাড়ে না। পাঠিকারা বলে, পৃথ্বীশবাবু মেয়েদের মন ও চরিত্র যেমন আশ্চর্য বোঝেন ও বর্ণনা করেন, এমন সাধ্য নেই আর কোনো লেখকের। পুরুষ বন্ধুরা বলে, ওর লেখায় মেয়েদের এত যে স্তুতিবাদ, সে কেবল হতভাগার ভাঙা কপালের দোষে। মুখশ্রী যদিও অক্ষুণ্ণ হতো, তাহলে মেয়েদের সম্বন্ধে সত্য কথা বাড়ত না মুখে। শ্রীমতী বাঁশরী সরকার ব্যারিস্টারি চক্রের মেয়ে। বাপ ব্যারিস্টার, ভাইরা ব্যারিস্টার, 2 বার গেছে ইউরোপে ছুটি উপলক্ষে। সাজে সজ্জায় ভাষায় ভঙ্গিতে আছে আধুনিক যুগের সুনিপুণ উদ্দামতা। রূপসী বলতে যা বোঝায় তা নয়, কিন্তু আকৃতিটা যেন ফ্রেঞ্চ পালিশ দিয়ে ঝকঝকে করা। পৃথ্বীশকে বাঁশরী ঘিরে নিয়েছিল আপন দলের মধ্যে। একটা গল্প লিখেছিল জয়দেবের নামটা নিয়ে তাকে বদনাম দিয়ে। যে কাহিনী গেঁথেছিল তার জন্য পুরাবৃত্তের কাছে লেখক ঋণী নয়। তাতে আছে কবি জয়দেব শাক্ত আর কাঞ্চনপ্রস্থের রাজমহিষী পদ্মাবতী বৈষ্ণব। মহিষীর হুকুমে কবি গান করতেন রাধাকৃষ্ণের লীলা নিয়ে। মহিষী শুনতেন পর্দার আড়ালে। সেই অন্তরালবর্তিনী কল্পমূর্তি জয়দেবের মনকে নিয়ে গিয়েছিল বৃন্দাবনের কুঞ্জ ছায়ায়। শক্তির মন্ত্র যিনি পেয়েছিলেন গুরুর কাছে, তাঁর মনের রসের মন্ত্র ভেসে এলো। লেখক জয়দেবের স্ত্রী মন্দাকিনীকে বানিয়েছিল মোটা মাল মশলার ধুলো কাদামাখা হাতে। এই অংশে লেখকের অনৈতিক নিঃসংকোচ প্রগল্ভতার প্রশংসা করেছে একদল। মাটি খোঁড়ার কোদালকে সে খনিত্র নামে শুদ্ধি করে নেয়নি বলে ভক্তেরা তাকে খেতাব দিয়েছে নব্য সাহিত্যের পূর্ণচন্দ্র, অর্থাৎ কলঙ্ক গর্বিত। ছাপা হবার পূর্বেই বাঁশরী গল্পটা শুনেছে আপন চায়ের টেবিলে নেভৃতে। পড়া শেষ হতেই বাঁশরী চৌকি থেকে উঠে দাঁড়িয়ে বললে, মাস্টারপিস। শেলির জীবনী নিয়ে ফরাসি লেখক এরিয়েল নাম দিয়ে যে গল্প লিখেছে, তারই সঙ্গে এর কতকটা তুলনা মেলে। কিন্তু ওহ! পৃথ্বীশের মন উদ্দীপ্ত হয়ে উঠল। চায়ের পেয়ালা দ্বিতীয়বার ভর্তি করে নিয়ে তার মধ্যে চামচ সঞ্চালন করতে করতে বললে, দেখুন শ্রীমতী বাঁশরী, আমার একটা থিওরি আছে, দেখে নেবেন। একদিন ল্যাবরেটরিতে তার প্রমাণ হবে যে বিশেষ এনার্জি আছে মেয়েদের জৈব কণায়, যাতে দেহে মনে তাদের মেয়ে করেছে, সেইটাই কোনো সূক্ষ্ম আকারে ব্যাপ্ত সমস্ত পৃথিবীতে। আচ্ছা শ্রীমতী বাঁশরী, এটা আপনি কি কখনো নিজের মধ্যে অনুভব করেন না? নিশ্চয় করেন,
এ আমি হলপ করে বলতে পারি। কিরকম সময় জানেন? অ্যাট দ্যাট সুইট টাইম when winds are wooing all vital things that wake to bring news to birds and blossomings. এতক্ষণে বুঝেছি আপনি কি বলছেন, মনে হয় যেন গোলাপ গাছের মজ্জার ভিতরে যে শক্তি বিনা ভাষায় অন্ধকারে কেঁদে উঠছে, বলছে ফুল হয়ে ফুটব, সে আপনারই ভিতরকার প্রাণ উৎসুক্য। বার্গস জানেন না, তিনি যাকে বলেন এলান ভাইটাল, সেটা স্ত্রী শক্তি। দেখুন পৃথ্বীশবাবু, নিজেকে ওই যে ছড়িয়ে জানবার তত্ত্বটা বললেন, ওটা মাটিতে তেমন মনে হয় না যেমন হয় জলে। জলের ঘাটে মেয়েদের একটা বিশেষ টান আছে, দেখেননি কি? সেই দিন পৃথ্বীশ চঞ্চল হয়ে উঠে প্রথম বাঁশরীর হাত চেপে ধরেছিল, বলেছিল, ক্ষমা করবেন আমাকে, স্পষ্ট বুঝেছি পুরুষ তেমনি করেই নারীকে চায়। মরুভূমি যেমন চায় জলকে অন্তর্গূঢ় সৃষ্টি শক্তিকে মুক্তি দেবার জন্যে। দোহাই আপনার, আমাকে ব্যর্থতার হাত থেকে বাঁচাবেন। হে আমার কেবল ব্যক্তিগত আবেদন নয়, আমি বলছি সমস্ত বাংলার সাহিত্যের হয়ে। আমি ইদারার মতো, জলের দানের গভীর সঞ্চয় আছে আমার চিত্তে, কিন্তু তুমি নারী, জলের ঘট তোমার মাথায়। সেই দিন ওর সম্ভাষণ আপনি থেকে হঠাৎ তুমিতে এসে পৌঁছল। ইঙ্গিতেও আপত্তি উঠল না কোথাও। বাঁশরীকে চিনত না বলেই সেদিন পৃথ্বীশ এত বড় প্রহসনের অবতারণা করতে পেরেছিল। বাঁশরী মখমলের খাপের থেকে নিজের ধারালো হাসি তখনও বের করেনি। হতভাগ্য তাই এমন নিঃশঙ্ক ছিল। ও ঠিক করে রেখেছিল আধুনিক কালচার্ড মেয়েরা চকোলেট ভালোবাসে, আর ভালোবাসে কড়িমধ্যমে ভাবুকতা। এরপর থেকে এই বিখ্যাত ঔপন্যাসিকের প্রতিভায় প্রাণ সঞ্চার করবার একমাত্র দায়িত্ব নিলে বাঁশরী। হেসে উড়িয়ে দেবার চেষ্টা করলে পুরুষ বন্ধুরা, মেয়ে বন্ধুরা ওর সজীব সম্পত্তিটিকে নিয়ে ঠিক লোভ করেনি, ঈর্ষা করেছিল। ইংরেজ অ্যাটর্নি অফিসের শিক্ষানবিশ সুধাংশু একদিন পৃথ্বীশের রিফু করা মুখ নিয়ে কিছু বিদ্রূপ করেছিল। বাঁশরী বললে, দেখো মল্লিক, ওর মুখ দেখতে আমার পজিটিভলি ভালো লাগে। ভালো লাগে? মডার্ন আর্ট বুঝতে আমাদের সময় লাগবে। বিধাতার তুলিতে সাহস আছে। যাকে তিনি ভালো দেখতে করতে চান তাকে সুন্দর করা দরকার মনে করেন না। তার মিষ্টান্ন তিনি ছড়ান ইতর লোকদেরই পাতে। গাল খেলুম তোমার কাছে, এটা সইতে চেষ্টা করব, কিন্তু ভাগ্যে সৃষ্টিকর্তা স্বয়ং গাল দেননি। বলে সে ঘোর দৌড় দেখতে চলে গেল। বাঁশরীকে সঙ্গে নিয়ে যাবে প্ল্যান ছিল মনে, সেটা ত্যাগ করলে। পার্টি জমেছে বাগানে। সুষমার বাপ গিরিশ সেনের বাড়িতে। বাগানের দক্ষিণ দিকে 3টে ঝাউ গাছ চক্র করে দাঁড়িয়ে, তার তলায় কাঠের আসন, সেই আসনে বসে আছে পৃথ্বীশ। এই দলের এরকম পার্টিতে পৃথ্বীশের এই প্রথম প্রবেশ। অনেক ভেবেছিল নিজের সাজ নিয়ে। যে এন্ডির চাদরটা পরেছে, এখানে এসে হঠাৎ দেখতে পেলে তার এক কোণে মস্ত একটা কালির দাগ। চারিদিকে ফিটফাটের ফ্যাশন, তার মাঝখানে কালিটা যেন চেঁচিয়ে উঠছে। অভ্যাগত শৌখিনদের মধ্যে ধুতি পরা মানুষও আছে, কিন্তু চাদর কারো গায়েই নেই। পৃথ্বীশ নিজেকে বেখাপ বলে অনুভব করলে স্বস্তি পেলে না মনে। কোণে বসে বসে দেখলে কেউ বা আলাপ করছে বাগানে বেড়াতে বেড়াতে, কেউ বা খেলছে টেনিস, কেউ বা টেবিলে সাজানো আহার্য ভোগ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। উঠে দাঁড়ানো বা চলে বেড়ানো ওর পক্ষে অসাধ্য হলো। রাগ হচ্ছে বাঁশরীর পরে, চক্রান্ত করে সেই ওকে এখানে এনে হাজির করেছে। আনবার একটা কারণও ঘটেছিল, সেটা বলি। বেমানান নাম দিয়ে কিছুদিন আগেই পৃথ্বীশ একটা ছোট গল্প লিখেছিল। বিষয়টা এই, দেওঘরে নলিনাক্ষের মস্ত দোমহলা বাড়ি। পুজোর ছুটিতে এক মহলে আশ্রয় নিয়েছে নবকান্ত মুখুজ্জেরা। তাদের মেয়েরা নিষ্ঠাবতী,
মুখ্যভাবে দেবদর্শনে পূর্ণ এবং গৌণভাবে ইন্দারার জলে ক্ষুধাবৃত্তি, এই দুটোই তাদের মনে প্রবল। বৈঠকখানা ঘর থেকে কার্পেট উঠিয়ে দিয়েছে, সেখানেও সুচিতা বিস্তারের জন্যে চলছে জল ঢালাঢালি। এদিকে অন্য মহলে মোরগ মাংস লোলুপ নলিনাক্ষের দল। এই দলের একজন এমএসসি পরীক্ষার্থী অপর দলের কোনো পূজাপরায়ণা কুমারীকে হৃদয় সমর্পণ করেছিল। তারই ট্র্যাজেডি এবং কমেডি খুব জোরালো রসালো ভাষায় বর্ণনা করেছে পৃথ্বীশ। এক পক্ষের পাঠক বাহবা দিয়েছিল প্রচণ্ড জোরে, বলা বাহুল্য বাঁশরি সে পক্ষের নয়। দেখো পৃথ্বীশ বাবু, তুমি যে ছুরি চালিয়েছো ওটা যাত্রার দলের ছুরি, কাঠের উপরে রাংতা মাখানো। ওতে যারা ভোলে তারা পাড়া গিয়ে উজবুক, তাদের জন্য সাহিত্য নয়। কাজ হয়েছে দেখছি, বিঁধছে বুকে। আমাকে বেঁধেনি, বিঁধেছে তোমার খ্যাতির ভাগ্যকে। বানিয়ে গাল দেয় পাঁচালির দল হাটের আসরে লোক হাসাবার জন্যে। তুমি কি সেই দলের লিখিয়ে নাকি? তাহলে দণ্ডবত। বলো খুঁড়ে দণ্ডবত। এতদিনে খুর ধরা পড়ল বুঝি? ধরা পড়তো না যদি না সিংহের থাবা চালাবার ভান করতে। একটা কথা জিজ্ঞাসা করি মশাই, যাকে নলিনাক্ষের দল বলে এতই নিয়ে বিনিয়ে কলম চালিয়েছো, তাকে তুমি সত্য করে জানো কি? লেখার জন্যে জানবার দরকার করে না, বানিয়ে বলবার বিধি দত্ত অধিকার আছে লেখকের। আদালতের সাক্ষীর নেই। ওটা তো খাঁটি লেখকের লেখা নয়। ভিস্তির জলকে ঝর্ণার জল বলে না। সমাজের আবর্জনা ঝাঁটাবার জন্যে কোমর বেঁধেছিলে, আন্দাজে চলে না ও কাজ। আবর্জনাও সত্য হওয়া চাই, আর ঝাঁটা গাছটাও সঙ্গে চাই ব্যবসায়ীর হাতটা। শোনো পৃথ্বীশবাবু, যাদের চেনো না তাদের চিনতে কতক্ষণ? আমরা তোমার ওই নলিনাক্ষের দল, আমাদের অপরাধ ঢের আছে, যেমন তোমাদেরও আছে বিস্তর। ভালো করে জানা হলে মানুষকে ভালো লাগতে পারে, মন্দ লাগতেও পারে, কিন্তু অদ্ভুত লাগে না। তোমাকে তো জেনেছি বাসি, কিরকম লাগছে তার প্রমাণ কিছু কিছু পেয়েছো বোধ করি। আমাকে কিছু জানো না তুমি, আগে চেষ্টা করো আমার চারিদিককে জানতে। কি উপায়? উপায় আমি ঠিক করে দেব। সেই উপায়ের প্রথম আরম্ভ আজকের এই পার্টিতে। সুষমার ছোট বোন সুসীমা, মাথায় বেনি দোলানো, বয়স হবে 13, কাঁচা মুখ, চোখে চশমা, চটপট করে চলে। পৃথ্বীশকে এসে বললে, চলুন চা খেতে। পৃথ্বীশ একবার উঠি উঠি করলে পরমুহূর্তে চেপে বসল শক্ত হয়ে। হিসেব করে দেখলে 20-25 হাত তফাতে আছে টেবিলটা। এন্ডের চাদর দুলিয়ে যেতে হবে অনেক নরনারীর চোখের সামনে দিয়ে। ফস করে মিথ্যে কথা বললে, আমি তো এখন চা খাইনি। কেন? এই সময় তো সবাই চা খায়। এক এক মানুষ থাকে যে সবাইয়ের মতো নয়। সুসীমা কোনো তর্ক না করে আবার বেনি দুলিয়ে চটপট করে ফিরে চলে গেল। সুসীমার মাসি অর্চনা দূর থেকে দেখলে বুঝলে যত বড় খ্যাতি থাক, লোকটির সেই লজ্জা প্রবল যেটা অহংকারের যমজ ভাই। ছোট একটি প্লেটে খাবার সাজিয়ে নিজের হাতে করে নিয়ে এলো। সামনে ধরে বললে, খাবেন না? সে কি কথা পৃথ্বীশবাবু, কিছু খেতেই হবে। অন্তর্যামী জানেন খাওয়ার প্রয়োজন জরুরি হয়ে উঠেছিল। প্লেটটা পৃথ্বীশ কোলে তুলে নিলে, নিতান্ত অপর সাধারণের মতোই খাওয়া শুরু করলে। বেঞ্চির একধারে বসল অর্চনা, দোহারা গড়নের দেহ, হাসি খুশি ঢলঢলে মুখ। বললে, সেদিন আপনার বেমানান গল্পটা পড়লুম পৃথ্বীশবাবু, পড়ে এত হেসেছি কি আর বলবো। আপনি নিশ্চয়ই কাউকে লক্ষ্য করে লিখেছেন। অমন অদ্ভুত জীবের নমুনা সচক্ষে না দেখলে সাহস করে লেখা যায় না। ওই যে জায়গায় মিস্টার কিষেন গাপটা বিয়ে ক্যান্টার পিছন থেকে মিস লতিকার জামার ফাঁকে নিজের আংটি ফেলে দিয়ে খানা তল্লাশি দাবি করে হো হো বাঁধিয়ে দিলে, আমার বন্ধুরা সবাই পড়ে বললে সাহিত্যে এই জায়গাটা একেবারে অতুলনীয়। আপনার লেখা ভয়ানক রিয়ালিস্টিক পৃথ্বীশবাবু, ভয় হয় আপনার সামনে দাঁড়াতে। আপনাদের দুজনের মধ্যে কে বেশি ভয়ঙ্কর তার বিচার করুন স্বয়ং বিধাতা পুরুষ। না, ঠাট্টা করবেন না। আপনি ওস্তাদ মানুষ, আপনার সামনে ঠাট্টায় পারবো না। সত্যি করে বলুন, এরা কি আপনার বন্ধু?
নিশ্চয়ই এদের খুব আত্মীয়ের মতোই জানেন। ওই যে মেয়েটা, কি তার নাম, কথায় কথায় হাঁপিয়ে উঠে বলে, মাই আইস, ও গড! যে মেয়েটা লাজুক স্যান্ডেলের সংকোচ ভাঙাবার জন্য নিজে মোটর হাঁকিয়ে ইচ্ছা করে গাড়ি খাদের মধ্যে ফেলেছিল, প্ল্যান করেছিল মিস্টার স্যান্ডেলকে দু হাতে তুলে ধরে প্রতিতোদ্ধার করবে। হবি তো হ, স্যান্ডেলের হাতে হলো কম্পাউন্ড ফ্র্যাকচার। উফ, কি ড্রামাটিক! রিয়েলিজমের একেবারে চূড়ান্ত। ভালোবাসার এত বড় আধুনিক পদ্ধতি বেদভ্যাসের জানা ছিল না। ভেবে দেখুন, সুভদ্রার কত বড় চান্স মারা গেল, আর অর্জুনেরা কবজি গেল বেঁচে। আপনিও তো কম মডার্ন নন, আমার মতো নির্লজ্জকেও লজ্জা দিতে পারেন। কি যে বলেন পৃথ্বীশবাবু, বিনয় করবেন না। আপনি নির্লজ্জ? লজ্জায় গলা দিয়ে সন্দেশ চলবে না। কলমটার কথা স্বতন্ত্র। বাস রে, দেখতে এমন নিটোল কোমল, মনটা কি চমৎকার নিষ্ঠুর। বেমানানের 16 আনা শোধ না দিয়ে ছাড়বেন না, আমারও পালা আসবে। এমন সময় কাছে এসে উপস্থিত সোমশঙ্কর। গৌরবর্ণ, রোদে পুড়ে কিছু ছায়াচ্ছন্ন, ভারী মুখ, দাড়ি গোঁফ কামানো, চুড়িদার সাদা পায়জামা, চুড়িদার সাদা আচকান, মাথায় সাদা মসলিনের পাঞ্জাবি কায়দায় পাগড়ি, পায়ে সোঁড় তোলা দিল্লির নাগরা জুতো। দেহটা যে ওজনের, কণ্ঠস্বরটাও তেমনি। পৃথ্বীশের বুঝতে বাকি নেই এই লোকটাই আজকের দিনের প্রধান নায়ক। অর্চনা পরস্পরের পরিচয় উপলক্ষে বললে, রাজা বাহাদুর সোমশঙ্কর রায়। পৃথ্বীশের মনটা পুলকিত হয়ে উঠল। শৌখিন পার্টিতেও সাহিত্যিকের সম্মান ছাড়িয়ে উঠেছে আভিজাত্যের খেতাবকে। যেচে আসছে আলাপ করতে। এতক্ষণ সংকোচে পীড়িত পৃথ্বীশ উৎকণ্ঠিত হয়ে বাঁশুরির আগমন প্রতীক্ষা করছিল। ও যে সর্বত্র পূজ্যতের দলে, সেইটে প্রমাণ করবার জন্যে। আর প্রয়োজন রইল না। এমনকি ভুলে গেল এন্ডির চাদরের কালির চিহ্ন। অর্চনা চলে গেল অন্য অতিথিদের সেবায়। বসতে পারি? নিশ্চয় নিশ্চয়। আপনার কথা প্রায়ই শুনতে পাই মিস বাঁশরীর কাছ থেকে। তিনি আপনার ভক্ত। ঈর্ষা করবার মতো নয়, ওর ভক্তিকে অবিমিশ্র বলা যায় না। তাতে ফুল যা পাই সেটা ঝরে পড়ে, কাঁটাগুলো বরাবর থাকে বিধে। আপনার একখানা বই পড়েছিলুম, মনে হচ্ছে তার নাম রক্তজবা। চমৎকার। হিরোইন যার নাম রাগিনী, সে দেখলে স্বামীর মন আর একজনের পরে। তখন স্বামীকে মুক্তি দেবে বলে মিথ্যে চিঠি বানালে। প্রমাণ করতে চাইলে ও নিজেই ভালোবাসে প্রতিবেশী বামন দাসকে। ওহ, সেই জায়গাটার লেখার কি জোর, আর কি অরিজিনাল আইডিয়া! পৃথ্বীশ চমকে উঠল। এও কি শাস্তির উদ্দেশ্যে তার প্রতি ইচ্ছাকৃত ব্যঙ্গ, না দৈবকৃত গলদ? রক্তজবা বইখানা যতীন ঘটকের। যতীন পৃথ্বীশের প্রতিযোগী, সকলেই জানে। উভয়ের উৎকর্ষ বিচার নিয়ে রুচির সংঘাত মাঝে মাঝে শোকাবহ হয়ে ওঠে। এটা কি ওই সম্মুখবর্তী অতিকায় জীবের স্থূলবুদ্ধির অগোচর? রক্তজবায় স্বামী প্রেমে বঙ্গনারীর কলঙ্ক শিকারের অসামান্য বিবরণে বাঙালি পাঠকের বিগলিত হৃদয় শুধু কেবল ছাপানো বইয়ের পাতাকেই বাষ্পাকৃত করেছে তা নয়, সিনেমা থিয়েটারেও তার আর্দ্রতা প্রতি সন্ধ্যায় ব্যাপ্ত হয়ে থাকে। এই সাধারণ বাঙালি পাঠক ও দর্শকের অশিক্ষিত রুচির প্রতি যে পৃথ্বীশ অপরিসীম অবজ্ঞা অনুভব করে, সেই মানুষেরই পরে ভাগ্যের এই বিচার। একটা রূঢ় কথা ওর মুখ দিয়ে বেরোচ্ছিল। এমন সময় বাঁশরী অদক্ষ পথ দিয়ে ওদের পিছনে এসে দাঁড়ালে। ওকে দেখেই সোমশঙ্কর চমকে দাঁড়িয়ে উঠল। লাল হয়ে উঠল তার মুখ। বাঁশরী বললে, শঙ্কর, আজ আমার এখানে নেমন্তন্ন ছিল না। ধরে নিচ্ছি সেটা আমার গ্রহের ভুল নয়, গৃহকর্তাদেরই ভুল। সংশোধন করবার জন্য এলুম। সুষমার সঙ্গে আজ তোমার এনগেজমেন্টের দিন, অথচ এ সভায় আমি নেই, এ কখনো হতেই পারে না। খুশি হওনি অনাহুত এসেছি বলে? খুব খুশি হয়েছি।
সে কি বলতে হবে? সে কথাটা ভালো করে বলবার জন্যে চলো ওই ফোয়ারার ধারে ময়ূরের ঘরের কাছে। পৃথ্বীশবাবু নিশ্চয়ই প্লটের জন্যে এক মনে ছিপ ফেলে বসে আছেন। ওর ওই অবকাশটা নষ্ট করলে বঙ্গ সাহিত্যের ক্ষতি হবে। দেখছো না, সর্বসাধারণের থেকে অসীম দূরে এক কোণে আছেন বসে। সোমশঙ্করের হাতে হাত ঝুলিয়ে বাঁশরি চলে গেল ময়ূরের ঘরের দিকে। পুকুরের মাঝখানে ফোয়ারা, ঘাটের পাশে চাঁপা গাছ, গাছের তলায় ঘাসের উপর বসল দুজনে। সোমশঙ্কর সংকোচ বোধ করলে। সবাই তাদের দূর থেকে দেখছে, কিন্তু বাঁশরির ইঙ্গিত অবহেলা করবার শক্তি নেই তার রক্তে। পুলক লাগলো ওর দেহে। বাঁশরি বললে, সময় বেশি নেই, কাজের কথাটা এখনই সেরে ছুটি দেব। তোমার নতুন এনগেজমেন্টের রাস্তায় পুরনো জঞ্জাল জমেছে, সেগুলো সাফ করে ফেললে পথটা পরিষ্কার হবে। এই নাও। এই বলে একটা পান্নার কণ্ঠি, হীরের ব্রেসলেট, একটা মুক্ত বসানো বড় গোল ব্রোচ, ফুলকাটা রেশমের থলি থেকে বের করে সোমশঙ্করকে দেখিয়ে আবার থলিতে ভরে তার কোলের উপর ফেলে দিলে। থলিটা বাঁশরির নিজের হাতের কাজ করা। সোমশঙ্কর কিছুক্ষণ চুপ করে থেকে বললে, বাঁশি যেন আমার মুখে কথা জোগায় না। যতটুকু বলতে পারলেম না তার সব মানে নিজে বুঝে নিও। সব কথাই আমার জানা, মানে আমি বুঝি। এখন যাও, তোমাদের সময় হলো। যেও না বাঁশি, ভুল বুঝো না আমাকে। আমার শেষ কথাটা শুনে যাও। আমি জঙ্গলের মানুষ। শহরে এসে কলেজে পড়া আরম্ভের মুখে প্রথম তোমার সঙ্গে দেখা। সে দৈবের খেলা। তুমিই আমাকে মানুষ করে দিয়েছিলে। তার দাম কিচ্ছুতে শোধ হবে না। তুচ্ছ এই গয়নাগুলো। আমার শেষ কথাটা শোনো শঙ্কর। আমার তখন প্রথম বয়স। তুমি এসে পড়লে সেই নতুন জায়গা অরুণ রঙের মধ্যে। ডাক দিয়ে বাইরে আনলে যাকে, তাকে নাও বা না নাও, নিজে তো তাকে পেলুম। আত্মপরিচয় ঘটল। ব্যাস, দুই পক্ষের হয়ে গেল শোধবোধ। এখন দুজনে অঋণী হয়ে আপন আপন পথে চললুম। আর কি চাই? সোমশঙ্কর থলিটা পকেটের মধ্যে পুরে গয়নাগুলো ফেলে দিলে পুকুরে। বাঁশরি দ্রুতপদে চলে গেল যেখানে বসে আছে পৃথ্বীশ। সকলেরই লক্ষ্য গোচরভাবে বসল তার পাশে। প্রশ্রয় পেয়ে পৃথ্বীশ একটু ঝগড়ার সুরে বললে, এত দেরি করে এলে যে? প্রমাণ করবার জন্যে যে বাঘ ভাল্লুকের মধ্যে আসনি। সবাই বলে উপন্যাসের নতুন পথ খুলেছ নিজের জোরে, আর এখানকার এই পুতুল নাচের মেলায় পথটা বের করতে অফিসিয়াল গাইড চাই। লোকে হাসবে যে। পথ না পাই তো অন্তর গাইডকে তো পাওয়া গেল। এই বলে একটু ভাবের ঝোঁক দিয়ে ওর দিকে তাকালে। এইরকম আবিষ্ট অবস্থায় পৃথ্বীশের মুখের ভঙ্গি বাঁশরি সইতে পারত না। নিজেকে সামলে নিয়ে বললে, সস্তা মিষ্টান্নের কারবার শুরু করতে আজ ডাকিনি তোমাকে। সত্যি করে দেখতে শেখো, তারপরে সত্যি করে লিখতে শিখতে পারবে। অনেক মানুষ, অনেক অমানুষ আছে চারিদিকে, ঠাহর করলেই চোখে পড়বে। নেই বা দেখলুম, তোমার কি তাতে? লিখতে যে পারি নে পৃথ্বীশ, চোখে দেখি, মনে বুঝি, ব্যর্থ হয় যে সব। ইতিহাসে বলে একদিন বাংলাদেশে কারিগরদের বুড়ো আঙুল কেটে দিয়েছিল। আমিও কারিগর। বিধাতা বুড়ো আঙুল কেটে দিয়েছেন। আমদানি করা মালে কাজ চালাতে হয়, সেটা কিন্তু সাচ্চা হওয়া চাই। এমন সময় কাছে এলো সুষমা। সুষমাকে দেখলে আশ্চর্য হতে হয়। সচরাচর এরকম চেহারা দেখা যায় না। লম্বা, সতেজ, সবল, সহজ মর্যাদায় সমুন্নত, রং যাকে বলে কনক গৌর, ফিকে চাঁপার মতো, কপাল, নাক, চিবুক স্পষ্ট করে যেন কুঁদে তোলা। সুষমা পৃথ্বীশকে একটা নমস্কার করে বাঁশরিকে বললে, নমস্কার পৃথ্বীশবাবু। বাঁশি, কোণে লুকিয়ে কেন? কোনো সাহিত্যিককে বাইরে আনবার জন্যে। সম্প্রতি বেকার হওয়াতে এই দায়িত্বটা নিয়েছি।
দিন কাটছে একরকম। খনির সোনাকে শানে চড়িয়ে নাম করতে পারবো, পূর্ব হতেই হাত যশ আছে। জহরতকে দামি করে তোলে জহরি, পরের ভোগের জন্যে। সুশী, ইনি হচ্ছেন পৃথ্বীশবাবু, জানো বোধহয়? খুব জানি, এই সেদিন পড়ছিলুম এর বোকার বুদ্ধির গল্পটা। কাগজে কেন এত গাল দিয়েছে বুঝতেই পারলাম না। অর্থাৎ বইটা এমনি কি ভালো? ওসব ধারালো কথা বলবার ভার বাঁশির উপর। আমি সময় পেলে শুধু পড়ি, তারপরে বলতে কিছু সাহস হয় না, পাছে ধরা পড়ে কালচারে খাকতি। বাংলার মানুষ সম্বন্ধে গল্পের ছাঁচে ন্যাচারাল হিস্ট্রি লিখছেন পৃথ্বীশবাবু। যেটা জানেন না, দগদগে রং দেন লেপে মোটা তুলি দিয়ে। রঙের আমদানি সমুদ্রের ওপার থেকে। দেখে দয়া হলো, বললুম জীবজন্তুর সাইকোলজির খোঁজে গুহা গহ্বরে যেতে যদি খরচে না কুলোয়, জুলজিক্যালের খাঁচাগুলোর ফাঁক দিয়ে দৃষ্টিপাত করতে দোষ কি? তাই বুঝি এনেছো এখানে? পাপ মুখে বলবো কি করে তা কবুল করছি। পৃথ্বীশবাবুর হাত পাকা, কিন্তু মাল মশলাও তো পাকা হওয়া চাই। যতদূর সাধ্য যোগান দেবার মজুরিগিরি করছি। এর পরে যে জিনিস বেরোবে পৃথিবী চমকে উঠবে, নোবেল প্রাইজ কমিটি পর্যন্ত। ততদিন অপেক্ষা করব। ইতিমধ্যে আমাদের ওদিকে চলুন, সবাই উৎসুক হয়ে আছে আপনার সঙ্গে আলাপ করবার জন্য। মেয়েরা অটোগ্রাফের খাতা নিয়ে ঘুরছে, কাছে আসতে সাহস নেই। বাঁশি একলা ওকে বেড়া দিয়ে রাখলে অনেকের অভিশাপ কুড়োতে হবে। সেই অভিশাপিত মেয়েদের বর, সে তুমি জানো। রাজারা দেশ জয় করত ধন লুঠের জন্যে, মেয়েদের লুঠের মাল প্রতিবেশিনীদের ঈর্ষা। পৃথ্বীশবাবু, গণ্ডি পেরোবার স্বাধীনতা যদি থাকে একবার যাবেন ওদিকটাতে। কি আশ্চর্য ওকে দেখতে! বাঙালি ঘরের মেয়ে বলে মনেই হয় না। যেন এথিনা, যেন মিনার্ভা, যেন ব্রুন হিল্ড। যত বড় দিগ্গজ পুরুষ হোক না, সবার মধ্যেই আছে আদিম যুগের বর্বর। নিজেকে হাড় পাকা রিয়ালিস্ট বলে দেমাক করো, ভান করো মন্তর মানো না। এক পলকে লাগলো মন্তর, উড়িয়ে নিয়ে গেল মাইথোলজিক যুগে। মনটা তোমাদের রূপকথার, সেই জন্যেই কোমর বেঁধে কলমটাকে টেনে চলেছ উজান পথে। দুর্বল বলেই বলের এত বড়াই। সে কথা মাথা হেঁট করে মানব, পুরুষ জাত দুর্বল জাত। তোমরা আবার রিয়ালিস্ট? রিয়ালিস্ট মেয়েরা, আমরা মন্তর মানি নে। যত বড় স্থূল পদার্থ হও তোমরা, যা তোমাদের তাই বলেই জানি। রং আমরা মাখাই নে তোমাদের মুখে, মাখি নিজে। রূপকথার খোকা সব। মেয়েদের কাজ হয়েছে তোমাদের ভোলানো, পোড়া কপাল আমাদের। এথিনা, মিনার্ভা, হায় রে হায়। ওগো রিয়ালিস্ট, এটুকু বুঝতে পারো না যে রাস্তায় চলতে যাদের দেখছো, পানওয়ালির দোকানে এঁকেছো কড়া তুলিতে যাদের মূর্তি, তারাই সেজে বেড়াচ্ছে এথিনা, মিনার্ভা। বৈদিক কালের ঋষিদের কাজ ছিল মন্তর পড়ে দেবতা ভোলানো, কিন্তু যাদের ভোলাতেন তাদের ভক্তি করতেন। তোমাদের তো সেই দশা দেখি বাসি। বোকা পুরুষদের ভোলাও তোমরা, আবার পাদদক নিতেও ছাড়ো না। এমনি করে মাটি করলেই জাতটাকে। সত্যি সত্যি, খুব সত্যি। ওই বোকাদের আমরা বসাই উঁচু বেদিতে, চোখের জলে কাদামাখা পা ধুইয়ে দিই, নিজেদের অপমানের শেষ করি। যত ভোলাই তার চেয়ে হাজার গুণে ভুলি। এর উপায় কি? তাই তো বলি, অন্তত লেখবার বেলায় সত্যি কথাটা লেখো। আর মন্তর নয়, মাইথোলজি নয়, মিনার্ভার মুখোশটা খুলে একবার দেখো। সেজে গুজে পানের ছিপে ঠোঁট লাল করে তোমাদের পানওয়ালি যে মন্তরটা ছড়ায়, ওই আশ্চর্য মেয়েও ভাষা বদলিয়ে সেই মন্তরই ছড়াচ্ছে। সামনে পড়েছে পথ চলতি এক রাজা, তাকে ভোলাতে বসেছে। কিসের জন্যে? টাকার জন্যে। শুনে রাখো, টাকা জিনিসটা মাইথোলজি নয়, ওটা ব্যাংকের, ওটা তোমাদের রিয়েলিজমের কোটায়। টাকার প্রতি ওর দৃষ্টি আছে, সেটাতে বুদ্ধির পরিচয় পাওয়া গেল। সেই সঙ্গে হৃদয়টাও থাকতে পারে। আছে গো আছে, ঠিক জায়গায় খুঁজে দেখলে দেখতে পাবে পানওয়ালিরও হৃদয় আছে, কিন্তু টাকা একদিকে, হৃদয়টা আর একদিকে। এইটা যখন আবিষ্কার করবে তখন গল্প জমবে। পাঠিকারা ঘোর আপত্তি করবে, বলবে মেয়েদের খেলো করা হলো, অর্থাৎ তাদের মন্ত্রশক্তিতে বোকাদের মনে খটকা লাগানো হচ্ছে।
উঁচু দরের পুরুষ পাঠকেরা গালি পারবে, তাদের মাইথোলজির রং চটিয়ে দেওয়া, সর্বনাশ। কিন্তু ভয় করো না পৃথ্বীশ, রং যখন যাবে জ্বলে, মন্ত্র যখন পড়বে চাপা, তখনও সত্য থাকবে টিকে। ওর হৃদয়ের ঠিকানা জিজ্ঞাসা করতে পারি কি? অসভ্যতা হবে। কিন্তু লেখক তো ড্রয়িং রুমের পোষা ভদ্রলোক নয়, সে অত্যন্ত আদিম শ্রেণীর সৃষ্টিকর্তা, চতুর্মুখের তুল্য কিংবা প্রলয়কর্তা, দিগম্বরের সজাত। ঠিকানা বলতে হবে না, নিজের চোখেই দেখতে পাবে, চোখ যদি থাকে। এখন চলো ওইদিকে, তোমাকে নিয়ে ওদের মধ্যে প্রসাদ ভাগ করে দিয়ে গিয়ে। তোমার প্রসাদ? হ্যাঁ, আমারই প্রসাদ। আমার নিন্দে দিয়েই এর স্বাদটা হয়ে উঠেছে উপাদেয়। দুঃখের কথা জানাই তোমাকে বাসি, চাদরটাতে মস্ত একটা কালির দাগ, অন্যমনস্ক হয়ে দেখতে পাইনি। এখানে কারো কাপড়ে কোনো দাগ নেই, তা দেখেছো? দেখেছি। তাহলে জিত রইল একা তোমারই। তুমি রিয়ালিস্ট, ওই কালির দাগ তোমার ভূষণ। আজও খাঁটি হয়ে ওঠোনি বলেই এতক্ষণ লজ্জা করছিলে। তুমি আমাকে খাঁটি করে তুলবে? হ্যাঁ, তুলবো, যদি সম্ভব হয়। বাঁশরীর প্রত্যেক কথায় পৃথ্বীশের মনটা যেন চুমুকে মদ খাচ্ছে। এই দলের মেয়ের সঙ্গে এই ওর প্রথম আলাপ। অপরিচিতের অভিজ্ঞতায় মনটা পথ হাতড়িয়ে বেড়াচ্ছে পদে পদে। কোন কথাটা পৌঁছয় কোন অর্থ পর্যন্ত, কতদূর পা বাড়ালে পড়বে না গর্তের মধ্যে, সম্পূর্ণ ঠাহর করে উঠতে পারছে না। এই অনিশ্চয়তা মনকে উদ্ভ্রান্ত করে রেখেছে দিন রাত। যে কথার যে উত্তর দেয়নি, বাড়িতে ফিরে এসে সেইটেও বাঁচতে থাকে। ঠিক সময় কেন মনে আসেনি ভেবে হায় হায় করে। বাঁশরী ওকে অনেকটা প্রশ্রয় দিয়েছে, তবু পৃথ্বীশ বিষম ভয় করে তাকে। পৃথ্বীশ স্পষ্ট বুঝেছে যে নিজেদের সমাজের উপর বাঁশরীর জোর দখল। ওকে সবাই যে ভালোবাসে তা নয়, কিন্তু তুচ্ছ করবার শক্তি নেই কারো। তাই সে যখন স্বয়ং পৃথ্বীশকে পাশে করে নিয়ে চলল আসরের মধ্যে, পৃথ্বীশ তখন মাথাটা তুলেই চলতে পারতে। যদিও লক্ষ্মী ছাড়া এন্ডি চাদরের কালির লাঞ্ছনা মন থেকে সম্পূর্ণ ঘোচেনি। জনতার কেন্দ্রস্থলে এসে পৌঁছল, কিন্তু উপর থেকে সমবেত সকলের লক্ষ্য তখন গেছে সরে। সবেমাত্র উপস্থিত হয়েছে আরেকটি লোক, তার উপরে মন না দিয়ে চলে না। সোমশঙ্কর তার কাছে বিনয়াবনত, সুষমার দেহমন ভক্তিতে আবিষ্ট। অন্য সকলে কিভাবে ওকে অভ্যর্থনা করবে স্থির করতে পারছে না। ভক্তি দেখাতেও সংকোচ, না দেখাতেও লজ্জা। দেহের দৈর্ঘ্য মাঝারি আয়তনের চেয়ে কিছু বড়। মনে হয় চারিদিকের সকলের থেকে পৃথক তার ঋজু সুদৃঢ় শরীর, যেন ওকে ঘিরে আছে একটা সূক্ষ্ম ভৌতিক পরিবেষ্টনে। ললাট অসামান্য উন্নত, জলজল করছে দুই চোখ, ঠোঁটে রয়েছে অনুচ্চারিত অনুশাসন, মুখের রং পাণ্ডুর স্বচ্ছ শ্যাম, অন্তর থেকে বিচ্ছুরিত দীপ্তিতে ধৌত, দাড়িগোপ কামানো, সুডৌল মাথায় ছোট করে ছাঁটা চুল, পায়ে নেই জুতো, তসরের ধুতি পরা, গায়ে খয়েরি রঙের ঢিলে জামা। নাম মুক্তারাম শর্মা। সকলেরই বিশ্বাস আসল নাম ওটা নয়। পরিচয় জিজ্ঞাসা করলে ঈষৎ হেসে শান্ত হয়ে থাকে। তা নিয়ে কল্পনা করে নানা লোকে নানা প্রকার, কোনোটা অদ্ভুত অপ্রাকৃত, কোনোটা কুৎসায় কটু এইসব বলে। ওর শিক্ষা ইউরোপে, এইরকম জনশ্রুতি, নিশ্চিত প্রমাণ নেই। কলেজের ছেলেরা অনেকে ওর কাছে আসে পড়া নেবার জন্যে। তাদের বিশ্বাস পরীক্ষায় উতরিয়ে দিতে ওর মতো কেউ নেই। অথচ কলেজে শিক্ষার পরে ওর নিরতিশয় অবজ্ঞা। এই শেখাবার উপলক্ষ করে ছেলেদের উপর ওর প্রভাব পড়ছে ছড়িয়ে। এমন একদল আছে যারা ওর জন্য প্রাণ দিতে পারে। এই ছেলেদের ভিতর থেকে বাছাই করে ও একটি অন্তরঙ্গ চক্র তৈরি করেছে কিনা কে জানে, হয়তো করেছে। ছুটির সময় একদলকে সঙ্গে নিয়ে ও ভ্রমণ করতে যায় দূর প্রদেশে। দেখা যায় সব জায়গাতেই ওর পরিচিত ভক্ত।
তাদের ভাষাও ওর জানা। সুষমা যখন প্রথম কলেজে প্রবেশ করেছে তখন মুক্তারামের কাছে ওর পাঠ আরম্ভ। বাঁধা পাঠ্য বইটাকে গৌণ করে শিক্ষক পড়িয়েছে আপন মত অনুসারে নানা বিষয়ের বই। ছুটির সময় যথাযোগ্য স্থানে নিয়ে গিয়ে ওকে ছুরি খেলতে, ঘোড়ায় চড়তে, ডিঙি নৌকো দুহাতে দাঁড় ধরে বাইতে করেছে পটু। মোটর গাড়ির কলের তত্ত্ব, চালানোর কৌশল নিপুণ করে শিখিয়েছে। সুষমার বিধবা মা ব্রাহ্ম সমাজের মেয়ে। এনগেজমেন্টের অনুষ্ঠান ব্রাহ্মমতে উপাসনা করে হয়, এই তার ছিল ইচ্ছে। সুষমা জিদ করে ধরে পড়ল অনুষ্ঠান সম্পন্ন করতে হবে মুক্তারামকে দিয়ে। মুক্তারামের কোন সম্প্রদায় কেউ জানে না। ব্রাহ্ম সমাজে তার গতিবিধি নেই, তার আচরণ নয় নিষ্ঠাবান হিন্দুর মতো। সুষমার মা বিভাসিনী গভীর ভক্তি করে মুক্তারামকে। তবু তার ইচ্ছা ছিল সমাজের লোক দিয়েই ক্রিয়াটা নিষ্পন্ন হয়। সুষমা কোনো মতেই রাজি হল না। আজ মুক্তারামের আহ্বান এখানে সেই কারণেই। মুক্তারামকে সবাই সংকোচ করে, বাঁশরি করে না। সে এসেই একটি ছোট রকম নমস্কার করে বললে, সুষমার মাস্টারিতে আজ শেষ ইস্তফা দিতে এসেছেন? কেন দেব? আরও একটি ছাত্র বাড়ল। তাকে মুগ্ধবোধের পাঠ শুরু করাবেন। ওই দেখুন না, মুগ্ধতার তলায় ডুবেছে মানুষটা। হঠাৎ ওর বোধোদয় কোনোদিনও হয় যদি, সেদিন ডাক্তার ডাকতে হবে। বৎসে, একেই বলে ধৃষ্টতা। মুক্তারাম কোনো কথা না বলে বাঁশরীর মুখের দিকে এক দৃষ্টিতে তাকালে। বাঁশরীর মতো মেয়েও কুণ্ঠিত হল এই দৃষ্টিপাতে। স্বল্পজলা নদীর স্রোতপথ প্রশস্ত হয়ে এখানে ওখানে চর পড়ে যেরকম দৃশ্যটা হয়, সেই রকম চেহারা বিভাসিনীর। শিথিল প্রসারিত হয়েছে দেহ, কিছু মাংসবাহুল্য ঘটেছে, তবু চাপা পড়েনি যৌবনের ধারা। তার সৌন্দর্য স্বীকার করতে হয় আজও। প্রতিকূলে মেয়েটি ছাড়া আর কেউ নেই তার। স্বামীর দত্ত সম্পত্তি থেকে সংসারের অভাব সহজেই পূরণ হয়ে আরও কিছু হাতে থাকে। কন্যার ভবিষ্যৎ লক্ষ্য করে সেই টাকা এতদিন সঞ্চিত হয়েছে বিশেষ যত্নে। সোমশঙ্করের সঙ্গে মেয়ের বিবাহ প্রস্তাবের পর থেকে সেই দায়িত্বের টান এসেছে আলগা হয়ে। এই বিবাহ যে হতে পারে এ ছিল অভাবনীয়। সবাই জানত রাজকুমার সম্পূর্ণ বাঁশরীর প্রভাবের অধীনে। কেউ যে তার নাগাল পেতে পারে এ কথা মনে হওয়া অসম্ভব। কিন্তু সে সময় বেঁচেছিল পূর্বতন রাজা প্রভুশঙ্কর। বাঁশরীর সঙ্গে সোমশঙ্করের বিবাহের প্রধান বাধা। অল্পদিন হল পিতার মৃত্যু হয়েছে, তবু জাতের বাধা কাটতে চায় না। ক্ষত্রিয় বংশের বাইরে রাজার বিবাহ প্রস্তাবে প্রজারা বিদ্রোহী হয়ে ওঠে। এমন সময়ে মুক্তারাম এই সম্বন্ধ পাকা করলেন কি করে, সেই এক কাহিনী। বিভাসিনী এসে সংবাদ দিল সময় উপস্থিত। ঘরের ভিতরে বেদি রচনা করে সভার স্থান হয়েছে। নিমন্ত্রিতেরা সবাই চলল সেই দিকে। বাঁশরীর নিমন্ত্রণ হয়নি। তাছাড়া কন্যাপক্ষের ইচ্ছা ছিল না সে উপস্থিত থাকে। বাঁশরী এসেছে ভদ্র রীতি এবং ভদ্র সমাজকে উপেক্ষা করে। তার দৃঢ়পণ সে থাকবে অনুষ্ঠান সভার মধ্যেই। কেউ বা হাসবে, কেউ বা রাগবে, কিন্তু কিসের কেয়ার করে সে? মনকে শক্ত করে মাথা তুলে পা বাড়াচ্ছিল ঘরের মধ্যে। পা গেল কেঁপে। বোধ করি চোখে আসছিল জল। পারলে না ঘরে যেতে, আটকে রইল বাইরে। ঘরে যাবে না? না, সস্তা দামের সদুপদেশ শুনলে গায়ে জ্বর আসে। সদুপদেশ? হ্যাঁ, উপদেশটার শিকারের এই তো সময়, যাকে বলে সুবর্ণ সুযোগ। পায়ে দড়ি বাঁধা জীবের পরে নিঃশেষ করে দেয় শব্দভেদী বানের তুন। সঙ্গে সঙ্গে দুঃখ পায় আহুতর অবাহুতের দল। আমি একবার দেখে আসি না? না, শোনো, একটা প্রশ্ন আছে। সাহিত্য সম্রাট, গল্পটার মজ্জা যেখানে সেখানে পৌঁছেছে তোমার দৃষ্টি? আমার হয়েছে অন্ধ গোলাঙ্গুল নয়, ল্যাজটা ধরেছি চেপে,
বাকিটা টান মেরেছে আমাকে, সমস্ত চেহারাটা পাচ্ছি নে। মোট কথাটা বুঝছি, সুষমা বিয়ে করবে রাজা বাহাদুরকে, পাবে ঐশ্বর্য, তার বদলে হাতটা দিতে প্রস্তুত, হৃদয়টা নয়। শোনো বলি, সোমশঙ্কর নয় প্রধান নায়ক, এ কথা মনে রেখো। তাই নাকি? তাহলে অন্তত গল্পের ঘাট পর্যন্ত এগিয়ে দাও, তারপর সাঁতরে হোক, খেয়া ধরে হোক, পারে পৌঁছবো। এ খবরটা বোধহয় আগে থাকতেই জানো যে মুক্তারাম তরুণ সমাজে বিনা মাইনের মাস্টারি করে থাকেন, বাছাই করে নেন ছাত্র। ছাত্রী পেতে পারতেন অসংখ্য, কিন্তু তাদের সম্বন্ধে বাছাই করার রীতি এত কড়া যে এতদিনে একটি মাত্র পেয়েছেন। তারই নাম সুষমা সেন। যাদের ত্যাগ করেছেন তাদের কি দশা? তাদের মধ্যে আত্মহত্যার সংখ্যা কত খবর পাইনি, কিন্তু এ জানি তাদের অনেকেই চক্ষু মেলে চাঁদের পানে তাকিয়ে থাকে। সেই চকরের দলে তুমি নাম লেখাওনি বাসি? তোমার কি মনে হয়? আমার মনে হয় চকরই নও, তুমি মিসেস রাহুর পথ পাবার উমেদার। তুমি যাকে নেবে তাকে আগাগোড়া দেবে আত্মসাৎ করে, চক্ষু মেলে চেয়ে থাকা নয়। ধন্য, সাধু। চরিত্রচিত্রে তুমি হবে বাংলাদেশে প্রথম শ্রেণীর প্রথম গোল্ড মেডেলিস্ট। লোকমুখে শোনা যায় মেয়েদের স্বভাবের রহস্য ভেদ করতে হার মানেন মেয়েদের সৃষ্টিকর্তা পর্যন্ত। তোমার দেখছি কোনো বাধা মানে না। বন্দনা সারা হলো, এবার পালা শুরু করো। এটা কি এখনো আন্দাজ করতে পারোনি যে সুষমা ওই মুক্তারাম সন্ন্যাসীর ভালোবাসায় একেবারে শেষ পর্যন্ত তলিয়ে গিয়েছে? ভালোবাসা না ভক্তি? চরিত্র বিশারদ, এখনো জানো না? মেয়েদের যে ভালোবাসা ভক্তিতে পৌঁছয় সেটা তাদের মহাপ্রয়াণ, তার থেকে ফেদবার রাস্তা নেই। মেয়েদের মায়ায় অভিভূত হয়ে সমান ক্ষেত্রে যারা ধরা দিয়েছে তারা কিনে ইন্টারমিডিয়েটের টিকিট, কেউ বা থার্ড ক্লাসের। মেয়েদের কাছে হার মানল না যে, ওদের ভুজো পাশের দিগ্বলয় এড়িয়ে যে উঠল মধ্য গগনে, দুই জোড়হাত উপরে তুলে তাকেই দিলে মেয়েরা আপন শ্রেষ্ঠ দান। দেখনি কি সন্ন্যাসী যেখানে সেখানে মেয়েদের কি ভিড়? আচ্ছা, মানছি তা, কিন্তু উল্টোটাও দেখেছি, মেয়েদের বিষম টান বর্বরের দিকে। তাদের কঠোরতম অপমানে ওরা পুলকিত হয়ে ওঠে, পিছন পিছন রসাতল পর্যন্ত যেতে রাজি হয়। তার কারণ মেয়েরা অভিসারিকার জাত। এগিয়ে গিয়ে যাকে চাইতে হয় তার দিকেই ওদের ভালোবাসা। উপেক্ষা তারই পরে দুর্বৃত্ত হবার মতো জোর নেই যার, কিংবা দুর্লভ হবার মতো তপস্যা। বুঝলুম। ওই সন্ন্যাসীকে ভালোবেসেছে সুষমা। কি ভালোবাসা! মরণের বাড়া। কোনো সংকোচ ছিল না, কেননা ঠাউরে ছিল একেই বলে ভক্তি। মাঝে মাঝে মুক্তারামকে দূরে যেতে হতো কাজে, তখন সুষমা শুকিয়ে যেত, মুখ হয়ে যেত ফ্যাকাশে, চোখে প্রকাশ পেত জ্বালা, মন শূন্যে শূন্যে খুঁজে বেড়াতো কার দর্শন। পড়াশুনোতে মন দেওয়া হতো অসম্ভব। বিষম ভাবনা হলো মায়ের মনে। একদিন আমাকে জিজ্ঞাসা করলেন, বাসি কি করি? আমার বুদ্ধির ওপর বিশ্বাস ছিল তখনও। আমি বললেম, মুক্তারামের সঙ্গে মেয়ের বিয়ে দাও। এমন কথা ভাবতে পারো কি করে? তর্ক না করে নিজেই চলে গেলুম মুক্তারামের কাছে। সোজা বললেম, নিশ্চয়ই জানেন সুষমা আপনাকে অসম্ভব রকম ভালোবাসে, তাকে বিয়ে করে উদ্ধার করুন বিপদ থেকে। এমন করে তাকালেন মুখের দিকে, আমার রক্ত চলাচল গেল থেমে। গম্ভীর সুরে বললেন, সুষমা আমার ছাত্রী, তার ভার আমার উপরে, তাছাড়া আমার ভার তোমার উপরে নেই। পুরুষের কাছে এত বড় ধাক্কা আমার জীবনেই প্রথম। ধারণা ছিল সব পুরুষের পরেই সব মেয়ের আবদার চলে, যদি সাহস থাকে আবদার করবার। দেখলেম দুর্ভেদ্য দুর্গ আছে, মেয়েদের সাংঘাতিক বিপদ সেই রুদ্ধদ্বারের সামনে। এর পরের অধ্যায়ের বিবরণ পাওয়া যায় একখানা চিঠি থেকে, তার কপি দেখাবো তোমার শিক্ষার্থে। এমন সময়ে যে ঘরে সভা বসেছিল সেখানে কোন এক জানলা থেকে অপরাহ্ন সূর্যের রশ্মি বাঁকা হয়ে পড়ল ঠিক সুষমার মুখে। দূর থেকে বাঁশরি দেখতে পেলে উপদেশের এক অংশে মুক্তারাম বরকনের পরস্পরের
আংটি বদল উপলক্ষে সুষমার আঙুল থেকে আংটি খুলে নিয়ে সোমশঙ্করের আঙুলে পরাচ্ছে। সুষমা পাথরের মূর্তির মতো স্তব্ধ, শান্ত তার মুখ, দুই চোখ দিয়ে ঝরঝর করে পড়ছে জল। মুক্তারামের মুখখানা একবার দেখো, ওই যে সূর্যের আলো এসে পড়েছে, তার বৈজ্ঞানিক তত্ত্ব যেমন লক্ষ যোজন মাইল দূরে, ওই মেয়েটার মনে যে অগ্নিকাণ্ড চলছে তার সঙ্গে সম্পর্ক নেই, অথচ তাকে নিয়ে উজ্জ্বল ছবি বানিয়ে তুললে। মুক্তারামও নিজের মধ্যে যে তত্ত্বটা নিয়ে আছে সে ওই মেয়েটার মর্মান্তিক বেদনা থেকে বহু দূরে, তবু নিষ্ঠুর রেখায় ফুটিয়ে তুললে নাটকটাকে। সুষমার প্রতি সন্ন্যাসীর মন সত্যিই যদি নির্লিপ্ত হবে, ওকে অমন করে বেছে নিলে কেন? আইডিয়ালিস্ট, ব্যাস রে, ওদের মতো ভয়ঙ্কর নির্মম জীব নেই জগতে। আফ্রিকার অসভ্য মারে মানুষকে নিজে খাবে বলে, এরা মারে তার চেয়ে অনেক বেশি সংখ্যায়, নিজে খায় না খিদে পেলেও, সারে সারে নরবলি দেয় আইডিয়ার কাছে। চেঙ্গিস খার চেয়ে সর্বনেশে। বাসি, সন্ন্যাসীর পরে তোমার মনোভাব কোনো রস দেখছি না তো। করুণাও নয়, ভক্তি তো নয়ই। ভক্তি করবার মেয়ে নই গো আমি। মেয়েদের পরম শত্রু ওই মানুষটা। রাজরানী যদি হতুম, মেয়েদের চুলে দড়ি পাকিয়ে ওকে দিতুম ফাঁসি। কামিনী কাঞ্চন ও ছোঁয় না তা নয়, কিন্তু তাকে দেয় ফেলে ওর কোন এক জগন্নাথের রথের তলায়, বুকের পাঁজর যায় গুঁড়িয়ে। ওর আইডিয়াটা কি জানা চাই তো। সন্ধান পাওয়া শক্ত। ওর এক শিষ্যকে জানি, তার রস সম্পূর্ণ শুকিয়ে যায়নি, ডাক দিলে খুশি হয়ে আসে কাছে। সেই মুগ্ধের মুখ থেকে খবর আদায় করেছিলুম। তরুণ তাপস সংঘ নামে মুক্তারাম এক সংঘ বানিয়েছে, বাছা বাছা ছেলেদের পুরোপুরি মানুষ করে তোলবার ব্রত ওর। তারপরে বীজ বপনের নিয়মে সমস্ত ভারতবর্ষময় দেবে তাদের ছড়িয়ে। কিন্তু তরুণী একেবারে বিবর্জিতা। তাহলে সুষমাকে কিসের প্রয়োজন? অন্ন চাই যে, ব্রহ্মচারীকেও ভিক্ষার জন্য আসতে হয় মেয়েদের দ্বারে। রাজ ভাণ্ডারের চাবি দিতে চান ওর হাতে। রোশো, অনুষ্ঠানটা শেষ হয়ে আসছে, এইবার ঘরে ঢুকে দেখে আসিগে। গেল ঘরের মধ্যে। তখন মুক্তারাম বলছে, তোমরা যে সম্বন্ধ স্বীকার করেছ, যেন তা আত্মপ্রকাশের জন্যে, আত্মবিরোপের জন্যে নয়। সে সম্বন্ধ মুক্তির দিকে নিয়ে চলে, তাকে শ্রদ্ধা করি। যা বেঁধে রাখে পশুর মতো, তা প্রকৃতির হাতে গড়া প্রবৃত্তির শিকারী হোক, আর মানুষের কারখানায় গড়া দাসত্বের শিকড়ই হোক, ধিক তাকে। উজ্জ্বল হয়ে উঠল সুষমার মুখ, যেন সে দৈববাণী শুনলে। মুক্তারামের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করলে। চৌরঙ্গী অঞ্চলে বাঁশুরিদের বাড়ি, সেখানে ওর দুই অবিবাহিত ভাই থাকে। পাটনা অঞ্চলে থাকতে হয় বাপকে বিহার গভর্নমেন্টের কোন কাজে। মা প্রায়ই থাকে তারই সঙ্গে। মেয়েকে রাখতে চায় কাছে, মেয়ে কলকাতা ছেড়ে যেতে নারাজ। পৃথ্বীশকে বাঁশুরি এত প্রশ্রয় দেয়, সেটা একেবারেই পছন্দ করে না ভাইরা। সবাই জানে বাঁশুরির বুদ্ধি অসামান্য তীক্ষ্ণ, মেয়েদের দিক থেকে সেটা একেবারেই আরামের নয়। তাছাড়া ওর অধিকাংশ সংকল্প দুঃসাহসিক হিংস্র প্রাণীর মতো। শুধু যে লম্বা লাফ দিতে পারে তা নয়, সঙ্গে থাকে প্রচ্ছন্ন কোষে তীক্ষ্ণ নখর। ওর ভাইরা সুযোগ পেলেই পৃথ্বীশের চেহারা নিয়ে, লেখা নিয়ে ঠাট্টা করে, কিন্তু এ বাড়িতে যাতায়াতের বাধা দেবার আভাস মাত্র দিতে সাহস পায় না। পৃথ্বীশ জানে এদের ঘরে তার প্রবেশ অনভিলষিত, তাই নিয়ে ওখানকার দাড়ি থেকে আরম্ভ করে সমস্ত পুরুষ অধিবাসীর কাছে ওর সংকোচ ভাঙতে চায় না। ও কেবলই মনে করে ওর আদ্যপান্ত সমালোচনা করে সবাই, বিশেষত কপালের সেই দাগটার। সেটা বোঝে বাঁশুরি, এবং এও বোঝে যে বাঁশুরির দিকে ওর আকর্ষণ প্রতিদিন প্রবল হয়ে উঠছে।
বাঁশরীর সামনে ওর মনে একটা অহংকার জাগে। ইচ্ছে করে দেখুক সবাই, বাইরের লোক। এই অহংকারটা ওর পক্ষে লজ্জার কারণ, তা জেনেও পারে না সামলাতে। একটা কথা বুঝে নিয়েছে বাঁশরী, যে ওদের বাড়িতে হেঁটে আসতে বাঁধে পৃথ্বীশের। যখন দরকার হয় নিজের গাড়ি পাঠিয়ে দেয় ওকে আনতে। অর্থাভাবগ্রস্ত পৃথ্বীশ সোফারকে মোটা বকশিস দিতে ভোলে না। আজ বেলা 8টায় গাড়ি পাঠিয়েছিল বাঁশরী। সেদিন পৃথ্বীশের হল অকাল বোধন। তারও দিন গণনা হয় পূর্বাহ্নের প্রথম কটা ঘণ্টা বাদ দিয়ে। বাঁশরীর ভাইরা তখন বিছানায় শুয়ে আধমেলা চোখে চা খাচ্ছে। সূর্যের যেমন অরুণ সারথি, ওদের জাগরণের তেমনি অগ্রদূত গরম চায়ের পেয়ালা। পৃথ্বীশ যখন এলো, বাঁশরীর চুল বাঁধা তখন শিথিল, মুখ ফ্যাকাশে, আটপৌরে শাড়ি, পায়ে ঘাসের জাপানি চটি। মুগ্ধ হল পৃথ্বীশের মন। অসজ্জিত রূপের মধ্যে অন্তরঙ্গতা আছে, তাতে দুরু দুরু কাঁপিয়ে দিল ওর বুকের ভিতরটা। ইচ্ছে করতে লাগল মরিয়া হয়ে দুঃসাহসিক কথা একটা কিছু বলে ফেলে। মুখে বেঁধে গেল, শুধু বললে, বাসি, আজ তোমাকে দেখাচ্ছে সকালবেলার অলস চাঁদের মতো। কাজের কথার জন্য ডেকেছি। অন্য অবান্তর কথার প্রবেশ স্ট্রিক্টলি প্রহিবিটেড। জরুরি কথা এত কি আছে? জরুরি নয়। এই বুঝি তুমি আর্টিস্ট? নিজের চোখে দেখলে আসন্ন ট্র্যাজেডির প্রলয় সংকেত এখনো রঙের তুলি বাগিয়ে ধরতে মন ছটফট করছে না? আমার তো কাল সারা রাত ঘুম হলো না। কি বলবো, বিধাতা শক্তি দেননি, নইলে এমন কিছু বলতুম যার অক্ষরে অক্ষরে উঠত আগুনের ফোয়ারা। আর্টিস্টের মতো দেখতে পাচ্ছি সমস্তটাই স্পষ্ট, অথচ আর্টিস্টের মতো বলতে পারছি না স্পষ্ট করে। চতুর্মুখ যদি বোবা হতেন, তাহলে অসৃষ্ট বিশ্বের ব্যথায় মহাকাশের বুক যেত ফেটে। বাসি, কে বলে তুমি প্রকাশ করতে পারো না? কে বলে তুমি নও পুরো আর্টিস্ট? তোমার শক্তির যেসব প্রমাণ মুখে মুখে যেখানে সেখানে হরির লুটের মতো ছড়িয়ে ফেলো, দেখে আমার ঈর্ষা হয়। আমি যে মেয়ে, আমার প্রকাশ ব্যক্তিগত। বলবার লোক স্পষ্ট সামনে পেলে তবেই বলতে পারি। কেউ নেই অথচ বলা আছে, এটে পুরুষ আর্টিস্টের। সেই বলা চিরকালের। আমাদের বলা যত হোক, সে কেবল নগদ বিদায় দিন দিনের। ঘরে ঘরে মুহূর্তে মুহূর্তে সে বুদবুদের মতো উঠছে আর মেলাচ্ছে। আচ্ছা বেশ, কাজ শুরু হোক। কাল বলছিলে একটা চিঠির কথা। এই নাও। দেখি। প্রেমে মানুষের মুক্তি। কবিরা যাকে ভালোবাসা বলে সেটা বন্ধন। তাতে একজন মানুষকে আসক্তির দ্বারা বিচ্ছিন্ন করে নিয়ে তাকেই তীব্র স্বাতন্ত্র্যে অতিকৃত করে তোলে। যত তার দাম, প্রকৃতি জুয়ারি তার চেয়ে অনেক বেশি ঠকিয়ে আদায় করে। এই তো প্রকৃতির চাতুরী, নিজের উদ্দেশ্য সাধনের জন্য। মোহের জাদু লাগিয়ে এই মরীচিকার সৃষ্টি। এই কথাটাকেই শেক্সপিয়ার কৌতুকচ্ছলে দেখিয়েছেন তার ভরা বসন্তের স্বপ্নে। প্রেম জাগ্রত দৃষ্টি, নরনারীর ভালোবাসা স্বপ্ন দৃষ্টি নেশার ঘোরে। প্রকৃতি মদ ঢেলে দেয় দেহের পাত্রে, তাতে যে অনুভূতিকে তীব্র করে তাকে সহজ সত্যবোধের চেয়ে বেশি সত্য বলে ভুল হয়। এই ভোলানোটা প্রকৃতির স্বরচিত। খাঁচাকেও পাখি ভালোবাসে যদি তাকে আফিমের নেশায় বশ করা যায়। বন্ধনের প্রতি আসক্তিকে সর্বান্তকরণে ভয় করো, যেন ওটা সত্য নয়। সংসারে যত দুঃখ, যত বিরোধ, সকলের মূল এই ভ্রান্তি নিয়ে, যে ভ্রান্তি শিকলকে মূল্যবান করে দেখায়। কোনটা সত্য কোনটা মিথ্যে যদি চিনতে চাও, তবে বিচার করলেই বুঝতে পারবে
কোনটাতে মুক্তি দেয়, কোনটাতে দেয় না। প্রেমে মুক্তি, আসক্তিতে বন্ধন। চিঠি পড়লুম। তারপরে? তারপরে তোমার মাথা, অর্থাৎ কল্পনা। মনে মনে শুনতে পাচ্ছ না শিষ্যকে বলছেন সন্ন্যাসী, ভালোবাসা আমাকেও না, ভালোবাসা আর কাউকেও না, নির্বিশেষ প্রেম, নির্বিকার আনন্দ, নিরাপদ আত্মনিবেদন, এই হলো দীক্ষা মন্ত্র। তাহলে এর মধ্যে সোমশঙ্কর আসে কোথা থেকে? সেই রাস্তাই তো তৈরি হলো প্রেমে। সন্ন্যাসী বলেছেন প্রেমে সকলেরই অধিকার। সোমশঙ্করের তাতে পেট ভরবে না, সে চেয়েছিল বিশেষ প্রেম, মিন লাঞ্ছনের মার্কা মারা, কিন্তু সর্বনাশে সমুৎপন্নে যথা লাভ, অর্ধেকের চেয়ে কম হলেও চলে। আমি তোমাকে বলে দিচ্ছি, সুষমা ওকে খুব গম্ভীর সুরে বলেছিল যে প্রেম বিশ্বের সকলের জন্যে, আমাদের দুজনের মিলন সেই প্রেমের পথকেই খুলে দেবে, পথের মাঝখানটা ঘিরে নিয়ে দেয়াল তুলবে না। শুনে সোমশঙ্করের ভালোবাসা দ্বিগুণ প্রবল হয়েছে। সেই ভালোবাসা নির্বিশেষ প্রেম নয়, একথা লিখে রাখতে পারো। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, এই অবস্থায় তুমি হলে কি করতে? আমি হলে পরম ভক্তিভরে সন্ন্যাসীর কথা সোনার জলে মরক্কো চামড়ার বাঁধা খাতায় লিখে রাখতুম। তারপরে দুর্দম আসক্তির জোর কলমে তার প্রত্যেক অক্ষরের উপর দিতাম কালির আঁচড় কেটে। ওই তাপস্যায় প্রকৃতির মতোই মুগ্ধ করতে নিজের মন্ত্র দিয়ে অন্যের মন্ত্রটাকে খণ্ডন করবার জন্যে। আমার উপর খাটতো না এই মন্ত্র। যদি একটু সম্ভব হতো তাহলে সন্ন্যাসী নিশ্চয়ই আমাকে ছেড়ে সুষমার দিকে তাকাতো না, একথা আমি জোর করেই বলতে পারি। বেশ কথা, কিন্তু ইতিহাসের গোড়ার দিকে অনেকটা ফাঁক পড়েছে, সেটা ভরিয়ে নিতে হবে। ওদের বিবাহ সম্বন্ধ সন্ন্যাসী ঘটালো কি উপায়? প্রথমত সেন বংশ যে ক্ষত্রিয়, তারা যে কোনো এক খ্রিস্ট শতাব্দীতে দক্ষিণ থেকে এসেছিল দিগ্বিজয় বাহিনীর সঙ্গে বাংলাদেশে, সেইটা প্রমাণ করে হিন্দি অনুবাদ সহ সংস্কৃততে লিখলে এক পুঁথি। কাশীর কোনো কোনো দ্রাবিড়ী পণ্ডিতের সমর্থন জুড়ে দিলে তার সঙ্গে। সন্ন্যাসী স্বয়ং সোমশঙ্করের রাজ্যে গেল। প্রজারা চেহারা দেখেই ৩৩ কোটির মধ্যে কোন এক দেবতার অংশাবতার বলে নিলে ওকে মাথায় করে। সভা পণ্ডিত শুদ্ধ মুগ্ধ হলো আলাপে। কুমায়ুনের কোন পাহাড়ে এদের দুজনের ঘটালে সাক্ষাৎ। ওরা দোহে মিলে ঘোড়ায় চড়ে ফিরল দুর্গমে, শিকারে বেরোলো বনে জঙ্গলে। বীরপুরুষের মন ভুলল অনেকখানি প্রকৃতির মোহে, অনেকখানি সন্ন্যাসীর মন্ত্রে। তারপর এই যা দেখছো। ইচ্ছা করছে তরুণ তাপর সঙ্গে আমিও যোগ দিই। কেন, সংসার তাপ নিবারণের জন্যে না পেটের জ্বালা? সন্ন্যাসীর লাভস ফিলোসফি যা শুনলুম, শেলির সঙ্গে তা মেলে না। কিন্তু মনের শান্তি পাবার জন্য নিজের পক্ষে আশু তার প্রয়োজন। যেও সঙ্গে, কেউ আপত্তি করবে না, কিন্তু তার আগে এমন একটা গল্প লিখে যাও যাকে নাম দিতে পারবে মোহমুদ্গর। শঙ্করের মোহাম্মদগড়? হ্যাঁ তাই। সত্য কথা লিখতে শেখো, ফুঁ দিয়ে ফুলিয়ে নয়, আগুন দিয়ে জ্বালিয়ে। বলবার কথা শেষ হলো। এখন মাফিজকে বলে আসি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসুক। বসো বাসি, খাবার চাইনি, তুমি যেও না। আমাকে হঠাৎ তোমার বেমানান গল্পের নায়িকা বানিয়ে তুলো না। তোমার জানা উচিত ছিল আমি ভয়ঙ্কর সত্যি। ঠিক সেই সময় ড্রেসিং গাউন পরে ওর ভাই সতীশ ঢুকে পড়ল ঘরে। জিজ্ঞাসা করতে, উচ্চ হাসির আওয়াজ শুনলুম যে? উনি এতক্ষণ স্টেজের মনুবাবুর নকল করছিলেন, ভারী মজা। পৃথ্বীশবাবুর নকল আসে নাকি? ওর বই পড়লেই তো টের পাওয়া যায়। শোনো, ওর জন্য মফিজকে কিছু খাবার আনতে বলে দাও তো। না, দরকার নেই, কাজ আছে, দেরি করতে পারবো না। বলে দ্রুত নমস্কার করে ঘর থেকে বেরিয়ে গেল। বাঁশরী পিছন থেকে চেঁচিয়ে বললে, মনে থাকে জানো, আজ বিকেলে সিনেমা আছে, তোমারই সেই পদ্মাবতী। সময় হবে না। সময় হবেই জানি, অন্য দিনের চেয়ে 2 ঘন্টা আগে।
আচ্ছা, তুমি ওই পৃথ্বীশের মধ্যে কি দেখতে পাও বলো দেখি? ওর বিধাতা ওকে যে পরীক্ষার কাগজ দিয়েছিলেন, দেখতে পাই তার উত্তর, আর তার মাঝখানটাতে দেখি পরীক্ষকের কাটা দাগ। এমন ফেল করা জিনিস নিয়ে করবে কি? ওকে প্রথম শ্রেণীতে পাশ করাবো। তারপরে স্বহস্তে প্রাইজ দেবে নাকি? সর্বনাশ! দিলে জীবের প্রতি নিষ্ঠুরতা করা হবে। কথা ছিল বর কনের পরস্পর আলাপ জমাবার অবসর দেওয়া চাই, তাই বিয়ের জন্য অপেক্ষা করতে হবে অন্তত আরও 2 মাস। কিন্তু সেদিন বাঁশরীর অনিমন্ত্রিত প্রবেশ দেখে কন্যাপক্ষ সকলে ভয় পেয়ে গেল। বুঝল যে দুর্গ আক্রমণ শুরু হলো। সন্ন্যাসীর গাঁথা দেয়াল যদি কোনো মেয়ে টলাতে পারে, সে একা বাঁশরী। দিন 15 মধ্যে বিয়ে স্থির হল। বাইরে বাঁশরীর উচ্চ হাসি উচ্চতর হতে লাগল, কিন্তু ভিতরে যদি কারো দৃষ্টি পৌঁছত, দেখতে পেত পিঞ্জরের মধ্যে সিংহিনী ঘুরছে ল্যাজ আছড়িয়ে। বেলা 10টা হবে। সোমশঙ্কর বসে আছে বারান্দায়। সামনে মেঝের উপর বসেছে জহুরি নানা প্রকার গয়নার বাক্স খুলে। রেশমি ও পশমি কাপড়ের গাঁটরি নিয়ে সুযোগের অপেক্ষা করছে কাশ্মীরি দোকানদার। এমন সময় কোনো খবর না দিয়েই এসে উপস্থিত বাঁশরী। বললে, ঘরে চলো। দুজনে গেল বৈঠকখানায়। সোফায় বসল সোমশঙ্কর, বাঁশরী বসল পাশেই। ভয় নেই, কান্নাকাটি করতে আসিনি। তা হোক, তবু তোমার ভাবনা ভাববার অধিকার আমাকে দিয়েছ। তাই একটা কথা জিজ্ঞাসা করি, জানো কি তুমি যে সুষমা তোমাকে ভালোবাসে না? জানি। তাতে তোমার কিছুই যায় আসে না? কিছুই না। তাহলে সংসার যাত্রাটা কিরকম হবে? সংসার যাত্রার কথা ভাবছি নে। তবে কিসের কথা ভাবছো? ভাবছি একমাত্র সুষমার কথা। অর্থাৎ তোমাকে ভালো না বেসেও কি করে ও সুখী হবে? সুষমার মতো মেয়ের সুখী হবার জন্যে ভালোবাসার দরকার নেই। কিসের দরকার আছে? টাকার? এটা তোমার যোগ্য কথা হলো না বাঁশরী। এটা যদি বলতো কলুটোলার ঘোষ গিন্নি, আশ্চর্য হতুম না। আচ্ছা, ভুল করেছি, কিন্তু প্রশ্নটার উত্তর বাকি আছে। কিসের দরকার আছে সুষমার? জীবনে ও একটা কোন লক্ষ্য ধরেছে, সেইটে ওর ধর্ম। সাধ্যমতো আমি যদি কিছু পরিমাণে তাকে সার্থক করতে পারি, তাহলেই হলো। লক্ষ্যটা কি বোধহয় জানো না। জানবার চেষ্টাও করিনি। যদি আপনা হতে ইচ্ছে করে বলে, জানতে পাবো। অর্থাৎ ওর লক্ষ্য তুমি নও, তোমার লক্ষ্য ওই মেয়ে। তাই বলতে পারি। এ তো পুরুষের মতো শোনাচ্ছে না, ক্ষত্রিয়ের মতো নয়। আমার পৌরুষ দিয়ে ওর জীবন সম্পূর্ণ করব, ওর ব্রত সার্থক করব, আর কিছু চাইনি আমি। আমার শক্তিকে ওর প্রয়োজন আছে এই জেনেই আমি খুশি। সেই কারণেই সকলের মধ্যে আমাকেই ও বেছে নিয়েছে, এই আমার গৌরব। এত বড় পুরুষকে মন্ত্র পড়িয়েছে সন্ন্যাসী, বুদ্ধিকে ঘোলা করেছে, দৃষ্টিকে দিয়েছে চাপা। শুনলুম, ভালো হলো আমার। শ্রদ্ধা গেল ভেঙে, বন্ধন গেল ছিঁড়ে। শিশুকে মানুষ করার কাজ আমার নয়, সে কাজের ভার সম্পূর্ণ দিলুম এই মেয়েকে। এমন সময় ঘরে প্রবেশ করল মুক্তারাম। পদধূলি নিয়ে তাকে প্রণাম করল সোমশঙ্কর। অগ্নিশিখার মতো বাঁশরী দাঁড়ালো তার সামনে। বললে, আজ রাগ করবেন না, ধৈর্য ধরবেন। কিছু বলবো, কিছু প্রশ্ন করব। আচ্ছা, বলো তুমি। সোমশঙ্কর, তুমি যাও। জিজ্ঞাসা করি, সোমশঙ্করকে শ্রদ্ধা করেন আপনি? বিশেষ শ্রদ্ধা করি। তবে কেন এমন মেয়ের ভার দিচ্ছেন ওর কাঁধে, যে ওকে ভালোবাসে না? যে ভার দিয়েছি আমি তাকেই বলি মহৎ ভাব, বলি পুরস্কার। একমাত্র সোমশঙ্কর সুষমাকে গ্রহণ করবার যোগ্য। ওর চিরজীবনের সুখ নষ্ট করতে চান আপনি? সুখকে উপেক্ষা করতে পারে ওই বীর মনের আনন্দে। আপনি মানব প্রকৃতিকে মানেন না? মানব প্রকৃতিকেই মানি, তার চেয়ে নিচের প্রকৃতিকে নয়। এতই যদি হলো, বিবাহ ওরা নাই করত? ব্রতের সঙ্গে ব্রতকে প্রাণের বন্ধনে যুক্ত করতে চেয়েছিলুম। খুঁজছিলুম তেমন দুটি মানুষকে, দৈবাৎ পেয়েছি।
এটা একটা সৃষ্টি হলো। মেয়ে বলেই বুঝতে চাইছ না যে প্রেমের মিলন ভালোবাসার চেয়ে সত্য, তাতে মোহের মিশেল নেই। সন্ন্যাসী সন্ন্যাসী, তুমি জানো না মানুষকে তার হৃদয় গ্রন্থি জোর করে টেনে ছিঁড়ে সেই জায়গায় তোমার নিজের আইডিয়ার গ্রন্থি জুড়ে দিয়ে অসহ্য ব্যথার পরে বড় বড় বিশেষ সঞ্চাপা দিতে চাও। গ্রন্থি টিকবে না, ব্যথাই যাবে থেকে। মানুষের লোকালয়ে তোমরা এলে কি কর? যাও যাও না তোমাদের গুহার গহ্বরে বদ্রিকাশ্রমে, সেখানে মনের সাধে নিজেদের শুকিয়ে মারতে চাও, মারো। আমরা আমরা সামান্য মানুষ, আমাদের তৃষ্ণার জল মুখের কাছ থেকে কেড়ে নিয়ে মরুভূমিতে ছড়িয়ে দিয়ে তাকে সাধনা বলে প্রচার করতে এলে কোন করুণায়? আমাদের অভিশাপ লাগবে না তোমাকে? যা তুমি নিজে ভোগ করতে জানো না তা তুমি ভোগ করতে দেবে না ক্ষুধিতকে? এই যে সুষমা, শোনো বলি, মেয়েরা চিতার আগুনে মরেছে অনেক, ভেবেছে তাতেই পরমার্থ। তেমনি করে দিনে দিনে মরতে চাও জ্বলে? চাও না তুমি ভালোবাসা? কিন্তু যে চায়, পাষাণ করেনি যে আপন নারীর প্রাণ, কেন কেড়ে নিতে এলে তার চিরজীবনের সুখ? এই আমি আজ তোমাকে বলে দিলুম, ঘোড়ায় চড়ো, শিকার করো, যাই করো, তুমি পুরুষ নও। আইডিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধে তোমার দিন কাটবে না গো, তোমার রাত বিছিয়ে দেবে কাঁটার শয়ন। বাঁশরীর উত্তেজিত কণ্ঠস্বর শুনে বাইরে থেকে তাড়াতাড়ি এলো সোমশঙ্কর। বললে, বাঁশি, শান্ত হও, চলো এখান থেকে। যাব না তো কি? মনে করো না বুক ফেটে মরবো, জীবন হয়ে থাকবে চিরচিতানলের শ্মশান। কখনো আমার এমন বিচলিত দশা হয়নি। আজ কেন যে বন্যার মতো এলো এই পাগলামি? লজ্জা লজ্জা লজ্জা! তোমাদের তিনজনের সামনেই এই অপমান। মুছে ফেলবো এই লজ্জা, এর চিহ্ন থাকবে না। চলুন। সন্ধেবেলায় কোনো একটা উপলক্ষে সানাই বাজছে সুষমাদের বাড়িতে। বাঁশরী তখন একলা বাড়ির কোণের ঘরে বসে পড়ছে একটা খাতা নিয়ে। শেষ হয়ে গেছে পৃথ্বীশের লেখা গল্প। নাম তার ভালোবাসার নিলাম। নায়িকা পঙ্কজা কেমন করে অর্থলোভে দিনে দিনে চন্দ্রশেখরের মন ভুলিয়ে তাকে আয়ত্ত করলে তার খুব একটা টকটকে ছবি। সুনিপুণ তন্ন তার বিবরণ। পৃথ্বীশ কখন একসময় পা টিপে টিপে একটা চেয়ারে এসে বসেছে পিছন দিকে। বাঁশরী জানতে পারেনি। পড়া হয়ে যেতেই বাঁশরী খাতাখানা যখন ধপ করে ফেললে টেবিলের উপর, পৃথ্বীর সামনে এসে বললে, কেমন লাগলো? মেলোড্রামার খাদ মিশয়নি এক তোলাও। সেন্টিমেন্টালিটির তরল রস যারা চায় তাদের পক্ষে নির্জলা একাদশী। একেবারে নিষ্ঠুর সত্য। কেমন লাগলো? এই দেখিয়ে দিচ্ছি। করলে কি? আমার সকলের চেয়ে শ্রেষ্ঠ লেখা নষ্ট করলে, তা জানো? আমাকে নিতে সাহস আছে তোমার? আছে। সেন্টিমেন্ট এক ফোঁটাও থাকবে না। নাই রইল। নির্জলা একাদশী, নিষ্ঠুর সত্য। রাজি আছি। আচ্ছা, রাজি? দেখো, নভেল লেখা নয়, সত্যিকার সংসার। শিশু নই আমি, এ কথা বুঝি। না মশায়, কিছু বোঝো না। বুঝতে হবে দিনে দিনে, পলে পলে, বুঝতে হবে হাড়ে হাড়ে। সেই হবে আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা। আমাকে ভয় দেখাতে পারবে না কিছুতেই। সত্যি কথা বলি, এতদিন তোমাকে কাছে কাছেই দেখলুম, বুদ্ধি তোমার পাকেনি, তাই কেবলই ধার করে কাজ চালাতে চাও। মেয়েদের সম্বন্ধে বই পড়া কথা অনেক শুনেছি তোমার মুখে। একটা কথা শুনে রাখো, যারা অবুঝ তাদের উপর মেয়েদের খুব একটা টান আছে, যেমন মমতা রোগাদের পরে। ওদের ভার পেলে মেয়েদের বেকার দশা ঘোচে। তোমার উপর আমার সত্যিকারের স্নেহ জন্মেছে। এতদিন তোমাকে বাঁচিয়ে এসেছি তোমার নিজের নির্বুদ্ধিতা আর বাইরের বিরুদ্ধতা থেকে। সেই জন্যে যে সর্বনেশে প্রস্তাব এইমাত্র করলে, সেটাতে সম্মতি দিতে আমার দয়া হচ্ছে। সম্মতি যদি না দাও, তাহলে যে নির্দয়তা হবে তার তুলনা নেই। মেলোড্রামা? না, মেলোড্রামা নয়। আজ না হোক কাল মেলোড্রামা হয়ে উঠবে না? যদি কোনোদিন হয়ে ওঠে, তবে ওই খাতার মতো দিনগুলোকে নিজের হাতে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিও। আচ্ছা, দিলেম সম্মতি। এখনই শুরু হলো?
এখনো ভালো করে ভেবে দেখো, পিছোবার সময় আছে। মাফ করো আমাকে, ভয় হচ্ছে পাছে তোমার মত বদলায়। বদলাবে না। অমন করে মুখের দিকে তাকিয়ে থেকো না। যাও রেজিস্ট্রারের আপিসে, যত শীঘ্র পারো বিয়ে হওয়া চাই। নিমন্ত্রণের চিঠি ছাপতে দিও আজই। অনুষ্ঠান কিছু হবে না? কিছু না, একেবারে নির্জলা একাদশী। কাউকে নিমন্ত্রণ? কাউকে না। কাউকেই না? আচ্ছা, সোমশঙ্করকে। আর একটা কথা বলি, গল্পটার কপি নিশ্চয়ই আছে তোমার ডেস্কে। সেটা পুড়িয়ে ফেলো, নইলে শান্তি পাবে না আমার হাতে। পরের দিন সোমশঙ্কর এলো। বাঁশি বললে, তুমি যে? নিমন্ত্রণ করতে এসেছি। জানি অন্য পক্ষ থেকে তোমাকে নিমন্ত্রণ করবে না, কিন্তু কিন্তু আমার দিক থেকে কোনো সংকোচ নেই। কেন নেই? একদিন আমি তোমাকে যা দিয়েছি আর তুমি আমাকে যা দিয়েছ, এ বিবাহে তাকে কিছুমাত্র স্পর্শ করবে না, তা তুমি জানো। তবে বিবাহ করতে যাচ্ছ কেন? সে কথা বুঝতে যদি নাও পারো, তবু আমার উপর দয়া করো। নাই বা বুঝলুম, তুমি বলো। সন্ন্যাসীর কাছ থেকে যে ব্রত নিয়েছি বোঝাতে পারবো না। সে আমার ভালোবাসার চেয়ে বড়। তাকে সম্পন্ন করতেই বাঁচি আর মরি। আমাকে সঙ্গে নিয়ে সম্পন্ন হতে পারতো না? যদি পারতো তবে বাধা ঘটতো না। তুমি নিজেকে ভুল বোঝাও না। তাই জানি তুমি নিশ্চিত জানো তোমার ভালোবাসা টলিয়ে দিল আমাকে কেন্দ্র থেকে। তোমার কাছে আমি দুর্বল। যে দুঃসাধ্য কর্মে সুষমার সঙ্গে সন্ন্যাসী আমাকে মিলিয়েছেন, সেখানে আমাদের বিচলিত হবার অবকাশ নেই। সেখানে ভালোবাসার প্রবেশপথ বন্ধ। এখনো সম্পূর্ণ করে বলনি, কেন এলে আজ আমার এখানে? আমার ভালোবাসার কিছু চিহ্ন রেখে যাচ্ছি তোমার কাছে, ফিরিয়ে দিতে পারবে না। ডুব সাঁতার দিয়ে জল থেকে তুলে এনেছিল সেই কণ্ঠী, সেই ব্রেসলেট, সেই ব্রোচ। ধরলে বাঁশরীর সামনে। বাঁশরী বললে, মনে করেছিলাম হারিয়েছে, ফিরে পেয়ে আরো বেশি করে পেলুম। নিজের হাতে পরিয়ে দাও আমাকে। সোমশঙ্কর একে একে গয়নাগুলি পরিয়ে দিলে যত্ন করে। বাঁশরী বললে, শক্ত আমার প্রাণ, তোমার কাছেও কোনোদিনও কেঁদেছি বলে মনে পড়ে না। আজকে যদি কাঁদি, কিছু মনে করো না। এই বলে মাথা রাখল সোমশঙ্করের বুকের উপর। বিবাহের আগের দিন সন্ধ্যাবেলা সুষমাদের যে ঘরে বিবাহ সভা বসবে, যেখানে আসন পড়বে বরকনের, সেখান থেকে সমস্ত লোকজন সরিয়ে দিয়ে সুষমা একলা বসে মেঝের উপর একটা পদ্মফুলের আলপনা এঁকেছে। থালায় আছে নানা জাতের ফুল, ফল, ধূপ জ্বলছে। ইলেকট্রিক আলো নিবিয়ে প্রদীপ জ্বালানো হয়েছে। ঘরের দ্বারের কাছে সুষমা বসে আছে চুপ করে। মুক্তারামকে ডেকে পাঠিয়েছে, এখনই সে আসবে। এলো মুক্তারাম। সুষমা অনেকক্ষণ তার পায়ের উপর মাথা দিয়ে পড়ে রইল। তারপর সেই আলপনা কাটা জায়গায় আসন পেতে বসালো তাকে। বললে, প্রভু, দুর্বল আমি। মনের গোপনে যদি পাপ থাকে, আজ সমস্ত ধুয়ে দাও। আমার সমস্ত আসক্তি দূর হোক, জয়যুক্ত হোক তোমার বাণী। আজ সন্ধ্যায় এইখানে তোমার প্রসন্ন দৃষ্টির সামনে তোমার চরণ স্পর্শে আমার নতুন জীবন আরম্ভ হোক। কাল থেকে তোমার ব্রতের পথে যাত্রা করে চলব শেষ দিন পর্যন্ত। মুক্তারাম উঠে দাঁড়ালে। কোনো কথা না বলে ডান হাতে স্পর্শ করলে সুষমার মাথা। সুষমা থালা থেকে ফুলগুলি নিয়ে মুক্তারামের দুই পা ঢেকে দিলে। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ললাটের লিখন।
গল্পটি ভালো লাগলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দ্য ক্লাসিক পেজেস লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না।